সবাই একটু হাত পা নাড়ায় নেন, তাহলে আমরা একদম জিরো থেকে পড়বো। আমাদের আর ম্যাক্সিমাম 40 মিনিটস ক্লাস বাকি আছে, আর 40 মিনিটের মধ্যে আমাদের কার্বোহাইড্রেট পোর্শন শেষ হবে, মানে যেখান থেকে পরীক্ষায় আমাদের আজকে টপিক আর কি কার্বোহাইড্রেট। তাহলে আমরা কি ধরে নিতে পারি এ আছো সবাই? আমাকে একটু জানো না বাবা, আছেন নাকি সবাই? শুনতে পাচ্ছেন নাকি? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পেলে একটু জানান যে ভাইয়া শুনতে পাচ্ছি বা আছি ক্লাসে। বলো বলো, কোথায় আছো সবাই বলো। শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা আজকে যেই টপিক দিয়ে শুরু করতে যাচ্ছি আবার আমাদের সেকেন্ড লেকচার, সেটা হচ্ছে সেল কেমিস্ট্রির কার্বোহাইড্রেট। এবং সেল কেমিস্ট্রিতে সব থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে যে টপিক থেকে, সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট। তো আমি একদম জিরো থেকে কথা বলবো, 5-10 মিনিট করে একটা কনসেপ্ট বুঝাবো, সেই টপিক বা কনসেপ্ট আমার সাথে আগাবা, দেখবা একদম ইজি বই লাগছে। বাট যদি কেউ ক্লাস না বুঝে নিজে নিজে সেল কেমিস্ট্রি পড়তে যাও, দেখবা সেল কেমিস্ট্রি পড়ে মনে হচ্ছে এটা কোনো ডিকশনারির বই, কয়েকটা শব্দ লেখা আছে চাইনিজ টাইপের, যেগুলোর কোনো অর্থ লেখা নাই, ঝামেলা লাগতেছে। তাই একটু বুঝতে হবে, বেসিক বুঝায়। তাহলে আমরা কি শুরু করতে পারি? ওকে ওকে, আসেন আমরা একটু পড়াশোনাটা শুরু করি, দেখি কি আছে পড়াশোনা এমন যেটা নিয়ে সবার এত মাথা ব্যথা আর কি। হ্যাঁ, চলেন আমরা দেখি কি আছে। শুরুতে সেল কেমিস্ট্রি চ্যাপ্টারের বেসিক কি? সেলে যেসব কম্পোনেন্ট সেলের রিঅ্যাকশন গুলোতে পার্টিসিপেট করে, সেই কম্পোনেন্টকে নিয়ে হচ্ছে সেল কেমিস্ট্রি চ্যাপ্টার। মানে একটা সেলের মধ্যে যে রিঅ্যাকশন গুলো হয়, সেই রিঅ্যাকশন গুলো করে যারা, তাদেরকে নিয়ে যেই চ্যাপ্টার, তার নাম সেল কেমিস্ট্রি। তাহলে নর্মালি চিন্তা করে দেখো আমাদের সেলের মধ্যে মেজরিটি কোন কম্পোনেন্ট আছে, তাহলে তুমি বুঝে যাবা। আমাদের সেলের মধ্যে প্রায় 50 থেকে, অনেক বইয়ে বলা 60 থেকে 90% পর্যন্ত খালি ওয়াটারই দেখতে পাওয়া যায়। মানে আমাদের যে কোনো একটা সেলের প্রায় 2/3 না, 1/3 অংশ শুধু পানিই আছে, এত বেশি পানি আছে। তাহলে সংখ্যাটা বলা হয় 50 থেকে 90, অনেক সময় 60 থেকে 90, অনেক সময় বলা হয় এভারেজে 80% পানি আছে। এভারেজে কি 80% পানি আছে। আর রেস্ট অফ দ্য যে কম্পোনেন্ট গুলো আছে, রেস্ট অফ দ্য কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলোর প্রাইমারি এলিমেন্ট কি কি আছে? 1 কার্বন, 2 হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। আমাদের সেলের মধ্যে যে ম্যাক্সিমাম কম্পোনেন্ট আছে আদার দেন ওয়াটার, ওয়াটার তো 60 থেকে 90% আছে, তোমরা সেলে পড়েছো, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এগুলো ছাড়া যে বাকি কম্পোনেন্ট আছে তাদের মেজর কম্পোনেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বা নাইট্রোজেন দিয়ে বানানো। মানে তোমরা অলরেডি বুঝে গেছো তারা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস। তারা কি কম্পাউন্ড? তারা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস। এবং তারা কি কি? তারা হচ্ছে 1 কার্বোহাইড্রেট, 2 প্রোটিন প্লাস এনজাইম, 3 লিপিড, স্টেরয়েড এন্ড ভিটামিনস অর ভাইটামিনস, আমেরিকান প্রনাউন্সিয়েশনে বললে। আমাদের তো পানি নিয়ে পড়ার কোনো কিছু নাই, পানি নিয়ে সবাই মোটামুটি জানে। তাহলে রেস্ট অফ দ্য যে কম্পোনেন্টস পড়ে আছে, সেই রেস্ট অফ দ্য কম্পোনেন্টস হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, এনজাইম, সাথে হচ্ছে লিপিড, স্টেরয়েড, ভিটামিন। আজকে আমাদের এটা পড়ার দিন। হোয়াট ইজ কার্বোহাইড্রেট, হোয়াট ইজ প্রোটিন, এনজাইম, এগুলো নেক্সট দিন পড়বো। আজকে আমাদের শুধুমাত্র কার্বোহাইড্রেট নিয়ে পড়াশোনা। তাহলে এই সবগুলো নিয়ে পড়াশোনা যেই চ্যাপ্টারে হবে, সেই চ্যাপ্টারের নামই হচ্ছে সেল কেমিস্ট্রি। এখন আমরা শিখবো আমাদের সেলের মধ্যে কয় ধরনের বন্ড হইতে পারে। এই জায়গাটা আমার মনে হয় শুরুর দিকে না পড়ায় যদি আমরা ধাপে ধাপে পড়াই, তাহলে তোমাদের জন্য একটু উপকার হবে। তাও শুরুতে আমি একটু হালকা করে আন্দাজ দিয়ে রাখি, যেহেতু তোমরা শিখে ফেলেছো আমাদের ম্যাক্সিমাম কম্পোনেন্ট হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। আর তোমাদের সবার জানার কথা যে অর্গানিক কম্পাউন্ড যারা যারা আছে, সেই অর্গানিক কম্পাউন্ড গুলো বানায় যে ধরনের বন্ড, তার নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কি বন্ড বাবা? কোভ্যালেন্ট বন্ড।
এখন আমাদের বডিতে যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে সেখানে কোন ধরনের কোভ্যালেন্ট বন্ড দেখতে পাওয়া যায়? তোমরা যারা যারা পিরিয়ডিক প্রপার্টিজ এন্ড কেমিক্যাল চেঞ্জ এই চ্যাপ্টারগুলো পড়েছো বা পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টারটা পড়েছো, তাদের জানার কথা কয়েক ধরনের কোভ্যালেন্ট বন্ড আছে। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, তোমাদের খুব কমনলি জানার কথা। এই হাইড্রোজেন বন্ড ছাড়াও আমাদের বডিতে আরো দুই ধরনের এক্সট্রা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, যেটা নিয়ে আমরা আজকে ক্লাসে পড়বো। কোনো সমস্যা নেই, চিন্তা করার কোনো কিছু নাই, ভয় পাওয়ারও কোনো কিছু নাই, আমরা এটা নিয়ে পড়বো খুবই সোজা। এটা গ্লাইকোসাইডিক বন্ড, এই বন্ডের সাহায্যে কার্বোহাইড্রেট তৈরি করা হয় বা কার্বোহাইড্রেট এই বন্ড দেখতে পাওয়া যায়। আরেকটা বন্ড হচ্ছে পেপটাইড বন্ড, যেটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো, এবং এই পেপটাইড বন্ডের সাহায্যে আমাদের প্রোটিন তৈরি করা হয়। জাস্ট আমরা ক্লাসের স্টার্টিং এর জন্য একটু করে বললাম যে আমাদের শরীরে অর্গানিক কম্পাউন্ড আছে, সে অর্গানিক কম্পাউন্ড ইজ ফর্মড অফ কোভ্যালেন্ট বন্ড। 3 ধরনের কোভ্যালেন্ট বন্ড অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আরো এক ধরনের আছে এস্টার বন্ড, এস্টার বন্ড আছে একটা, ওটা নিয়ে আমরা পড়বো নেক্সট ক্লাসে। বাট প্রধানত এই দুইটা বন্ড আছে, গ্লাইকোসাইডিক আর পেপটাইড। গ্লাইকোসাইডিক বন্ডটা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট, ভয় পাওয়ার কিছু নাই, ক্লাসে আমরা আজকে দেখা দিব হোয়াট ইজ দিস বন্ড। আর একটা হচ্ছে পেপটাইড বন্ড, এটা প্রোটিনে দেখতে পাওয়া যায়, প্রোটিন প্লাস এনজাইমে দেখতে পাওয়া যায়। আর এস্টার বন্ডটা দেখতে পাওয়া যায় হচ্ছে লিপিডের মধ্যে। তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যারা যারা সেল কেমিস্ট্রি পড়ো নাই আগে, ভাইজান এগুলো কি জিনিস, কোত্থেকে আমদানি করছেন? ভয়ের কিছু নাই, সোজা। প্রথমে আসি আমরা কার্বোহাইড্রেটের একদম বেসিক কনসেপ্টে। আবারও বলছি, ক্লাসে যা পড়াবো যদি একবার বুঝে ফেলতে পারো, তাহলে তোমার বাসায় গিয়ে কষ্ট করে বই পড়ার সময় ফিল হবে না যে তুমি বার্ডেনে আছো। তোমার মনে হবে কি তুমি অনেক ইজি জিনিস পড়ে যাচ্ছ। বাট ক্লাস না বুঝে যদি এরকম হয় তুমি গড়গড় করে বই পড়ছো, অনেক কিছু আনকমন লাগবে, কারণ এটা শর্ট সিলেবাসের মধ্যে পড়ে না। তাই ক্লাস শুনবা, না বুঝলে আমাকে বলবা ভাইয়া বুঝতেছি না, ঠিক আছে? সৃষ্টির শুরু থেকে কার্বোহাইড্রেট কি জিনিস এটাকে এক্সপ্লেইন করার জন্য অনেক ধরনের হাইপোথেসিস আসছে। তো কার্বোহাইড্রেটকে এক্সপ্লেইন করার জন্য যে প্রথম হাইপোথেসিস আসছে সেটা হচ্ছে সুইট হাইপোথেসিস বা সুইটনেস হাইপোথেসিস। তো হোয়াট ইজ সুইটনেস হাইপোথেসিস? এক সময় প্রাচীন ভারত এবং প্রাচীন গ্রিসের লোকেরা ভাবতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, প্রাচীন বা ওল্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন টিন সহ ধরে যে ইন্ডিয়ান বড় সাবকন্টিনেন্ট ছিল, তারা ভাবতো কি পৃথিবীর যা কিছু খেতে মিষ্টি তাই হলো কার্বোহাইড্রেট বা বাংলায় শর্করা। বাট আমরা পরে দেখেছি এরকম অনেক কার্বোহাইড্রেট আছে যারা খেতে একদম মিষ্টি না। যেমন তোমার মূলার মধ্যে কার্বোহাইড্রেট থাকে, মূলা কবে থেকে মিষ্টি লাগা শুরু হয়েছে? ভাতের মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছ, ভাত কবে থেকে মিষ্টি লাগতেছে তোমার? রুটি খাও, রুটির মধ্যে কার্বোহাইড্রেট ভরা, রুটি কবে থেকে মিষ্টি হয়ে গেছে? তাই প্রথম দিকে ওরা ভাবতো কি পৃথিবীতে যাহা মিষ্টি তাহাই হচ্ছে কার্বোহাইড্রেট। পরে আমরা দেখলাম কি মিষ্টি না, এরকম অনেক জিনিস কার্বোহাইড্রেট দিয়ে বানানো আছে, তাই মিষ্টি হইতে হবে, দ্যাটস নট ইম্পর্টেন্ট, মিষ্টি ছাড়াও কার্বোহাইড্রেট পাওয়া সম্ভব। তাই এই হাইপোথেসিস পরবর্তী সময় ফলস প্রমাণিত হয় যে না ভাই মিষ্টি হইতে হবে এরকম কোনো কথা নাই, অন্য কার্বোহাইড্রেটও মিষ্টি ছাড়া হইতে পারে। এরপর আবার একটা ভুয়া থিওরি আসছে, এই ভুয়া থিওরিকে বলা হয় 1:2:1 মতবাদ। এই মতবাদটা আমি একটু এক্সপ্লেন করি। এটার মানে কি, প্রাচীনকালে কার্বোহাইড্রেট বলতে সবাই যেটা সব থেকে বেশি চিনত সেটা হচ্ছে গ্লুকোজ। সবাই যদি গ্লুকোজের রাসায়নিক সংকেতের দিকে তাকাও, দেখবো ওখানে লেখা আছে C6H12 এবং O6। এখানে যদি তুমি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা রেশিও করার চেষ্টা করো, এটা হবে 1:2:1। খেয়াল করে দেখো তো, এই গ্লুকোজ হচ্ছে একই সাথে মিষ্টি, এটা প্রচন্ড মিষ্টি, এটা মোস্ট কমনলি ফাউন্ড, আমাদের কাছে খুব কমন, এবং সবাই ভাবতো এটা হচ্ছে কার্বোহাইড্রেটের রাজা। কার্বোহাইড্রেট কিং ভাবতো কাকে? গ্লুকোজকে সবাই কার্বোহাইড্রেট কিং ভাবতো। কিং কার্বোহাইড্রেট দেখা গেছে তারা C6H12O6 এই অনুপাতে আছে, এবং এই অনুপাতে কত হয়? CHO 1:2:1। তাই আবার ওরা খেয়াল করো কি এরকম আরেকটা খাবার আছে যেটার নাম হচ্ছে ফ্রুক্টোজ, এটাও পাওয়া যায় দুনিয়াতে অনেক বেশি পরিমাণে। ফ্রুক্টোজের যে ফর্মুলা সেটা কি? এটাও C6H12O6, এখানেও 1:2:1 ফর্মুলা চলে আসে।
তাই এখান থেকে তারা একটা বানোয়াট জিনিস দিল, তারা বলছে যেখানে পৃথিবীতে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এই রেশিও মেনটেন করা হবে, 1:2:1 মেনটেন করা হবে, তারাই হচ্ছে কার্বোহাইড্রেট। এটা নিয়ে বিজ্ঞানীরা হাত তালি দিয়ে পাগল হয়ে যাচ্ছে, ওরে ভাই কার্বোহাইড্রেট আমরা বানাই ফেলছি, 1:2:1 যেখানে পাবো সেটাই কার্বোহাইড্রেট। বাট এটা আবার ফলস প্রমাণ হইল। কেন ফলস প্রমাণ হয়েছে? একটা অ্যালডিহাইড পাওয়া গেছে, যে অ্যালডিহাইডটা হচ্ছে এরকম, নাম হচ্ছে ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে CHO, সামনে একটা H। তো যদি খেয়াল করে দেখো, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, তাহলে 1:2:1। আবার একটা আছে অ্যাসিটিক অ্যাসিড, যা ওটা আমরা না লিখি, আমরা একটাই পড়াই, তাইলেই হবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে ফর্মালডিহাইড তোমার সামনে বসে আছে, এই ফর্মালডিহাইড দেখতেও 1:2:1। তোমার দেখে মনে হইতে পারে ভাই এটা মনে কার্বোহাইড্রেট, কারণ আমার বস আমারে বলছে 1:2:1 যে মেনটেন করবে সে কার্বোহাইড্রেট। বাট দেখা গেছে ফর্মালডিহাইড না, খাইতে মিষ্টি, আর এটা খেয়ে মানুষের পেট বদহজম হয়ে গেছে। গ্লুকোজের মতো কোনো ক্যারেক্টার তার কাছে নাই, গ্লুকোজের মতো মিষ্টি না, গ্লুকোজের মতো পানিতে সলিউবল হয় না, কোনো ক্যারেক্টার মিষ্টিও না, খেলে আর বদহজম হয়, খেলে পেটটা জ্বালা পোড়া করে। তাই সায়েন্টিস্টদের মতে আবারও আসছে, তাই মনে হয় আমার ফর্মুলাটা ক্লিয়ার না। তাই ওরা আবারও বুঝলো যে 1:2:1 এই মতবাদ ফলো করলে কার্বোহাইড্রেট বের করা সম্ভব না, আমরা উল্টাপাল্টা জিনিস বের করে ফেলতে পারি। তাও এটা ফলস মতবাদে চলে গেছে। তো পরীক্ষা আসতে পারে কিন্তু নিচের কোনটা 1:2:1 মেনে চলছে, তাও কিন্তু কার্বোহাইড্রেট না। অ্যান্সার হচ্ছে ফর্মালডিহাইড। আর আছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড আছে। আরেকটা হচ্ছে যেটা লেটেস্ট মতবাদ বা যেটা কারেক্ট মতবাদ, যেটা দিয়ে সব কার্বোহাইড্রেট ব্যাখ্যা করা যায়, সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করব, এখন আসছি। বাট আমাকে এতটুকু পর্যন্ত বলো, সবার কাছে দুটো ফলস মতবাদ অফ কার্বোহাইড্রেট কি ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু তোমাদেরকে লিখে লিখে কনসেপ্ট পড়াচ্ছি, তার একটা মাত্র কারণ ক্লাস থেকে যাতে তোমরা পড়াশোনা নিয়ে বাসায় চলে যেতে পারো। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো নাকি বল? যে ভাইয়া আমাদের কাছে ফলস মতবাদগুলো ক্লিয়ার, যে আমরা এখনো বুঝতে পারলাম যে কার্বোহাইড্রেট মিষ্টি না হলেও চলবে এবং 1:2:1 না হলেও চলবে। বুঝছি সবাই? আচ্ছা, যেটা প্রেজেন্ট মতবাদ, যেটা মোস্ট কারেক্ট মতবাদ যেটা আছে, সে কারেক্ট মতবাদটা শেখায়। এটা হচ্ছে কার্বন স্ট্রাকচার বা ফাংশনাল গ্রুপ মতবাদ, এটাই হচ্ছে কারেক্ট। এই লেটেস্ট মতবাদ অনুসারে যদি তুমি কাউকে বলতে চাও কার্বোহাইড্রেট, তাহলে তার মধ্যে এই গুণটা থাকতে হবে, নাম্বার 1। তাহলে দেখেন, তাকে যদি কখনো কার্বোহাইড্রেট হইতে হয়, তাহলে তাকে দুইটা শর্ত মেনে চলতে হবে। দুইটা না, তিনটা শর্ত, বাট বইয়ে দুইটা শর্ত বলা, আমার কাছে তিনটা শর্ত বলাটাই সব থেকে ভালো মনে হয় বা ইজি মনে হয়। এক, তাকে অবশ্যই কার্বনিল গ্রুপ যুক্ত হইতে হবে। এই কথাটার মানে হচ্ছে তাকে আইদার অ্যালডিহাইড হইতে হবে, আইদার অ্যালডিহাইড অর তাকে কিটোন হইতে হবে। এক, এর মানে তার স্ট্রাকচারটা কেমন হবে? তার স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে। যদি সে অ্যালডিহাইড হয়, তাহলে অ্যালডিহাইড দেখতে কেমন হয়? সি 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 সি। আমরা 6টা কার্বন দিয়ে দেখাই, যান যেমন গ্লুকোজ দেখাচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাকে অবশ্যই হইতে হবে সবার আগে একটা অ্যালডিহাইড। তাহলে সবাই খেয়াল করে দেখেছেন, এখানে একটা অ্যালডিহাইডের মূলক আমরা বসিয়েছি। তাহলে বাকি সব হাতে কি বসার কথা? বাকি সব হাতে ন্যাচারালি বসার কথা এইচ 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 এইচ, মানে এখানে সবগুলো হাতে কিন্তু এইচ বসার কথা, কারণ তুমি বলছো সে একটা অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে। তাহলে আমার ফার্স্ট কথা কি, যদি তুমি কোন একটা কম্পাউন্ডকে কার্বোহাইড্রেট বলতে চাও, তাহলে সবার আগে তাকে একটা অ্যালডিহাইড হইতে হবে। তাহলে আমরা একটা অ্যালডিহাইড এখানে দেখালাম, আমি একটা কিটোন এর পাশে দেখাই, তাহলে একটা কিটোন দেখায় সি 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 সি, এইচ এইচ এইচ, এই যে কিটোন গ্রুপ, এইচ 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 এইচ
এইচ এইচ এইচ। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে আবার বক্স করে দেই, তার মধ্যে একটা কিটোন গ্রুপ থাকতে হবে। তাহলে প্রথম শর্ত আমরা পূর্ণ করে ফেলেছি। প্রথম শর্তটা কি? এক, তাকে একটা অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে। 2 নাম্বার যে কম্পোনেন্ট তোমাকে বুঝতে হবে সেটা হলো 2 নাম্বার কম্পোনেন্ট, 2 তার মধ্যে অ্যাটলিস্ট 2টা OH ফাংশনাল গ্রুপ থাকতে হবে। অ্যাটলিস্ট 2টা, 3টা হইলে আরো ভালো, 4টা হলে আরো ভালো, 10টা হইলে আরো ভালো, 20টা হইলে আরো ভালো। বাট তার মধ্যে অ্যাটলিস্ট কয়টা OH ফাংশনাল গ্রুপ থাকতে হবে? তার মধ্যে অ্যাটলিস্ট 2টা OH ফাংশনাল গ্রুপ থাকতে হবে। যদি অ্যাটলিস্ট 2টা OH ফাংশনাল গ্রুপ থাকে তবে তুমি তাকে বলতে পারবা কি সে একটা কার্বোহাইড্রেট। তাহলে দেখেন, এরা কিন্তু কেউ এখনো কার্বোহাইড্রেট হইতে পারে নাই। কেন হইতে পারে নাই? তাদের মধ্যে সব খালি এইচ 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 এইচ, তাদের মধ্যে কোনো প্রকার OH ফাংশন গ্রুপ দেখতে পাচ্ছ না। তাহলে ওকে যদি কার্বোহাইড্রেট তোমাকে বলতে হয় তাহলে ওর মধ্যে অবশ্যই অ্যাটলিস্ট কয়টা থাকতে হবে? 2টা OH ফাংশনাল গ্রুপ থাকতে হবে। যদি তার মধ্যে অ্যাটলিস্ট 2টা OH ফাংশনাল গ্রুপ থাকে, 5টা থাকলে আরো ভালো, 6টা থাকলে আরো ভালো, অ্যাটলিস্ট কয়টা থাকতে হবে? অ্যাটলিস্ট তার মধ্যে 2টা ফাংশনাল গ্রুপ থাকতে হবে। যদি তুমি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে এরকম কিটোন এবং অ্যাটলিস্ট 2টা OH ফাংশনাল গ্রুপ দেখতে পাও তাকে তুমি বলবা কার্বোহাইড্রেট। তাই কার্বোহাইড্রেটের একটা ডেফিনেশন এখন ক্লিয়ার, একে বলা হয় পলি হাইড্রক্সি অ্যালডিহাইড or ketone compound। তাহলে সবার কাছে কি ডেফিনেশন ক্লিয়ার? আমাকে কার্বোহাইড্রেট বলতে হলে আমাকে অ্যাটলিস্ট আমার মধ্যে কি থাকতে হবে? দেখি বলেন তো সবার কি অ্যালডিহাইড কিটোনের ডেফিনেশন ক্লিয়ার নাকি? যদি অ্যালডিহাইড ডেফিনেশন ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু জানান যে ভাই আমাদের, তারপর আমি কয়েকটা টেস্ট তোমাদের নিব যে তোমরা ধরতে পারছো নাকি অ্যালডিহাইড কিটোন বলার জন্য তোমার মধ্যে কি লাগবে। সবাইকে এতটুকু বুঝতে পারছেন? পলিহাইড্রক্সি মানে অ্যাটলিস্ট কয়টা? আমাকে একটু সবাই ক্লিয়ার করে বলেন, অ্যাটলিস্ট কয়টা OH থাকতে হবে? এটা সবাই একটু বলো, অ্যাটলিস্ট কয়টা থাকতে হবে OH? অ্যাটলিস্ট কয়টা? 2টা। তাহলে চলেন আমরা একটা স্ট্রাকচার তোমাকে এঁকে দেখাই, তুমি আমাকে বলবা এটা কি কোনো ধরনের হইছে নাকি। হ্যাঁ, এখন এটা তো তোমার কিটোন গ্রুপ, এটা তো তোমার অ্যালডিহাইড গ্রুপে চলে গেছে, এটা তো অ্যালডিহাইড গ্রুপ। এখন বলো এই অ্যালডিহাইড কম্পাউন্ডটাকে তুমি কি বলতে পারবা? এই অ্যালডিহাইড কম্পাউন্ডটাকে কি তোমার কার্বোহাইড্রেট বলা যাবে নাকি যাবে না? বলেন তো দেখি, সবাই দেখে বলো তো, এই অ্যালডিহাইড কম্পাউন্ডটাকে এখন কি কার্বোহাইড্রেট বলা যাবে? আবার এদিকে তাকাও, আমি সেম জিনিস একটা আঁকার চেষ্টা করে দেখো, সবাই দিকে তাকাও। OH CH OH COH H H, তাহলে এটাও কিন্তু একটা অ্যালডিহাইড কম্পাউন্ড। তাহলে বলো কম্পাউন্ড এ অ্যালডিহাইড নাকি কম্পাউন্ড বি অ্যালডিহাইড? বলো তো দেখি সবাই, কম্পাউন্ড এ কার্বোহাইড্রেট নাকি কম্পাউন্ড বি কার্বোহাইড্রেট? কোনটা কার্বোহাইড্রেট দেখি বলো, দেখে বলো কোনটা কার্বোহাইড্রেট হতে পারে এখন এখানের মধ্যে? কোনটা কার্বোহাইড্রেট? কোনটা কার্বোহাইড্রেট দেখে বলো, সুন্দর করে বলো। বি। সবাই কি বুঝতে পারছেন কেন বি? কারণ আমাদের এর কাছে শুধুমাত্র OH আছে কয়টা? অনলি একটা। ফর দ্যাট রিজন সবাইকে বুঝতে পারছে এতটুকু? এক্সেলেন্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের বেসিক ডেফিনেশন। কার্বোহাইড্রেট বেসিক ডেফিনেশন এটাই। তাহলে আমাকে সবাই একটু বলেন তো অ্যাটলিস্ট 2টা নাই। তাহলে সবার কি কার্বোহাইড্রেট ডেফিনেশন ক্লিয়ার বাচ্চারা? যদি বুঝতে পারেন তখন আমাকে একটু জানান যে কার্বোহাইড্রেট ডেফিনেশন আমাদের কাছে ক্লিয়ার নাকি। তাহলে আমরা কার্বোহাইড্রেট ডেফিনেশন পড়েছি আর আমরা এটাও পড়েছি কারা কারা কার্বোহাইড্রেট হইতে পারবে না। ওকে, এক্সেলেন্ট। আসেন এখন আমরা চলে যাব আমাদের কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন সেটা। প্রথমে যেটা আমাদের জানতে হবে কার্বোহাইড্রেটের রেশিও কত, মানে কার্বোহাইড্রেট কেন এত বস। শুরুতে তো প্রোটিনই পড়াইতে পারবা। তোমাকে একটা জিনিস অলওয়েজ মনে রাখতে হবে, আমাদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে পানি সব থেকে বেশি। তোমরা অলরেডি শিখে গেছো পানি সব থেকে বেশি, প্রায় 60 থেকে 90% হচ্ছে ওয়াটার। রেস্ট যারা যা আছে
সেই রেস্টের মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে। আমরা এতটুকু পড়ে ফেলেছি, যেগুলোকে তুমি ডাইজেস্ট করো আর কি। এই তিনজনের মধ্যে সব থেকে বেশি মোস্ট অ্যাডেকুয়েট কোয়ান্টিটি হচ্ছে কার্বোহাইড্রেট, এবং এই কার্বোহাইড্রেট বলা হয়, এই কার্বোহাইড্রেট বা প্রোটিন লিপিডের মধ্যে মোট সংখ্যা প্রায় 50 থেকে 80 ভাগের মতো। তো অনেকে কিন্তু ভুল করো, আমাদের সেলে সব থেকে বেশি কিন্তু পানি, 60 থেকে 90 ভাগ। যে বাকিগুলো পড়ে তাদের মধ্যে আবার 50 থেকে 80% কি হতে পারে কার্বোহাইড্রেট। তাই পরীক্ষায় প্রায় সময় আসে পানি বাদ দিলে কার্বোহাইড্রেট কতটুকু হতে পারে, 50 থেকে 80 ভাগ পর্যন্ত হতে পারে। আর পানি সহ কার্বোহাইড্রেট 10 থেকে 20%। তাহলে সব থেকে বেশি পানি, এরপর সব থেকে বেশি কিন্তু কার্বোহাইড্রেট। তো আমাদের প্রিভিয়াস কোশ্চেন এটাই আসছিল, আমাদের প্ল্যান্টসের ড্রাই ওয়েট কথাটার মানে হচ্ছে পানি বাদ দেওয়া যদি হয়, যদি কখনো পানি বাদ দেওয়া হয়, তাহলে পানি বাদ দিলে আমাদের প্রায় 50 থেকে 80% হচ্ছে কার্বোহাইড্রেট। এখন আসেন ফিচার্স অফ কার্বোহাইড্রেট। আমার মনে হয় ফিচার্স অফ কার্বোহাইড্রেট বোঝা সব থেকে সোজা। কেন সোজা? তুমি সবসময় কার্বোহাইড্রেটের ফিচার পড়ার সময় চিনি বা চাল মাথায় রেখে পড়বা। চিনি বা চাল মাথায় রেখে তুমি যদি কখনো পড়ো, তাহলে তোমার কার্বোহাইড্রেটের ফিচার বুঝতে সমস্যা হবে না। এক, চিনি এটা মিষ্টি, চাল এটা মিষ্টি না। এর মানে কার্বোহাইড্রেট সুগারও হইতে পারে, কার্বোহাইড্রেট নন সুগারও হইতে পারে। এক, চিনি সলিউবল ইন ওয়াটার, চাল নন সলিউবল ইন ওয়াটার। তাহলে কখনো কনফিউজড হবেন না, কার্বোহাইড্রেট মানে যে তাকে সলিউবল হইতে হবে এরকম কোনো কথা নাই। সে সলিউবলও হইতে পারে, সে নন সলিউবলও হইতে পারে। এক, চিনি বা চাল একে যখন হিট অ্যাপ্লাই করা হবে তখন সে পুড়ে যাবে বা সে অ্যাশ হয়ে যাবে। এটা সব থেকে ভালো বোঝা যায় মানুষের ক্ষেত্রে, সব থেকে ভালো বোঝা যায় মানুষের বডির ক্ষেত্রে। মানুষের বডিকে পুড়িয়ে ফেলা যায়, কারণ আমাদের ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট দিয়ে বানানো, আমাদের পুরো একদম ছাই হয়ে যাব আমরা মানুষরা যারা আছে। যদি আগুন ধরে যায়, যদি আগুন না নিবানো যায়, একদম পুরো ছাই হয়ে যাব। কারণ আমাদের 80% হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, একদম পুরো ছাই, পানি উড়ে চলে যাবে, আমরা ছাই হয়ে যাব। কেন? কারণ এখানে হিট দিলে পুরো একদম ছাই হয়ে যাওয়া সম্ভব। এক, আর মাথায় রাখবেন এটা দিয়ে ম্যাক্সিমাম বডি স্ট্রাকচার বানানো, বডি স্ট্রাকচার বানানো। তাহলে আজকে থেকে কেউ কি কার্বোহাইড্রেটকে শুধু সুগার ভেবে ভুল করবা নাকি কার্বোহাইড্রেট সুগার নন সুগার দুইটাই হবে, এটা সবার মাথায় থাকবে। সবাইকে এতটুকু বুঝতে পারছেন যে কার্বোহাইড্রেট সুগার নন সুগার দুইটাই হতে পারে, এটা জায়গায় আমরা কখনো কোনো ভুল করব না। যদি এতটুকু বুঝেন তাহলে আমাকে একটু জানান যে ভাইয়া বুঝতে পেরেছে নাকি বুঝতে পারি নাই। বুঝতে পেরেছে সবাই এতটুকু? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার স্যার? এতটুকু বুঝতে পারছেন কি নিয়ে কথা বলছিলাম আমরা? আসেন, হোয়াট ইজ দ্য ফাংশনস অফ কার্বোহাইড্রেট ইন এ বডি। তাহলে কার্বোহাইড্রেটের মেজর ফাংশন যেটা, যদি আমরা দেখি গ্লুকোজ দিয়ে চিন্তা করি, তাহলে গ্লুকোজের সাহায্যে তুমি তোমার বডির প্রিন্সিপাল সোর্স খুঁজে পাও। তোমার বডির শক্তির প্রিন্সিপাল সোর্স হচ্ছে গ্লুকোজ। তুমি যখন গ্লাইকোলাইসিস করো তখন গ্লাইকোলাইসিস তুমি গ্লুকোজকে ব্যবহার করো। তাই আমাদের শরীরে প্রিন্সিপাল সোর্স, তোমার যখন ক্ষুধা পায়, তোমার যখন খুব কষ্ট হয়, তখন তুমি হঠাৎ করে বলো না আমাকে 1 কেজি মুরগি রান দেন, আমি চাবায় খাই ফেলবো। তুমি বলো মা 2টা ভাত দাও, মা নুডলস দাও, মা রুটি দাও। কেন বলতেছো? মা আলু দাও, কেন বলতেছো? এগুলো তোমাদের মেজর সোর্স অফ ফুয়েল। তোমার বডিতে এটা ছাড়া আর কোনো কিছু ইউজ করা নর্মালি হয় না। এক, স্ট্রাকচারাল কম্পোনেন্ট। তুমি সবাই জানো আমাদের সেল ওয়াল বানানো হয় সেলুলোজ দিয়ে, সেল ওয়াল বানানো হয় সেলুলোজ দিয়ে। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট। গিভস কার্বন স্কেলেটন অফ দ্য কম্পাউন্ড অফ প্ল্যান্ট বডি, এই সেলুলোজের কথাই বলছে। অ্যাক্টস অ্যাজ এ লুব্রিকেন্ট বোন জয়েন্ট, এটা আমরা পড়বো ক্লাসের একদম লাস্টে। আমাদের হাড়ের মাঝখানে বা যারা যারা মুরগির হাড্ডি চাবায়, দেখবা মুরগির হাড্ডির উপরে একটা সাদা কালার অংশ থাকে, ওটা হাড্ডি থেকে একটু নরম এবং চাবাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে, খাইতে অনেক মজা লাগে। মুরগির হাড়ের উপরের দিকে থাকে। মানুষের হাড় যদি কোনো চাবায় খাও, মানুষের হাড্ডির উপরে এগুলো একটা জিনিস থাকে, এটা লুব্রিকেন্ট বা হাড্ডি নাড়াচাড়াতে সাহায্য করে, এটাকে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এক, এটা স্টোরড সাবস্টেন্স হিসেবে থাকে। আমরা কার্বোহাইড্রেটকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করতে পারি, যারা যারা শাওন ভাইয়ের ক্লাস করছো জানার কথা। গ্লাইকোজেন হিসেবে এনিমেল বডিতে স্টোর থাকে, আর স্টার্চ হিসেবে প্ল্যান্ট বডিতে স্টোর থাকে। স্টার্চ হিসেবে প্ল্যান্ট বডিতে স্টোর থাকে, প্ল্যান্ট বডিতে স্টোর থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই পেজে পড়ে আছে,
সেটা হচ্ছে আমাদের এনিমেল সোর্স। 8 নাম্বার 11 নাম্বার পয়েন্ট পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায় সময় আসে, 9 নাম্বারটা আসে। সেটা হচ্ছে আমাদের এনিমেল সেল ছাড়াও গ্লাইকোজেন আর কোথায় স্টোর থাকতে পারে। তাহলে এনিমেল সেল ছাড়াও এই গ্লাইকোজেন স্টোর করতে পারবে ব্যাকটেরিয়াল সেল আর ফাঙ্গাল সেল। আমাকে কেউ একটু বলেন, বডিতে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন আমরা গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করি, সেই প্রসেসের নাম কি? আমাকে একটু বলেন তো দেখি সবাই ইনবক্সে। বডিতে যখন গ্লুকোজ বেড়ে যায়, বডিতে যখন গ্লুকোজ বেড়ে যায় তখন আমরা গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেই। এই যে কনভার্সনটা, এই রিঅ্যাকশনটার নাম কি? কারো কি মনে আছে? গ্লাইকোজেনেসিস। এক্সেলেন্ট সারিয়া, রাউদাত, রাফি। গ্লাইকোজেনেসিস। আমাকে কেউ কি বলবেন এই প্রসেসে কোন হরমোন কাজ করে? যে বলতে পারবে সে হচ্ছে ফার্স্ট ক্লাস, একদম চমৎকার পড়াশোনা করতেছে। কে বলতে পারবা এই প্রসেসে কোন হরমোন কাজ করে? কে পারবা? সারিয়া, এক্সেলেন্ট। ইনসুলিন। ইনসুলিন কাজ করে একটু। হ্যাঁ, ফাউরিন। এক্সেলেন্ট। লামিয়া, চমৎকার অ্যান্সার। আসেন, তাহলে আমরা ফাংশন অফ দ্য কার্বোহাইড্রেট পড়লাম এতক্ষণ ধরে। এখন আসেন, হুইচ ওয়ান অ্যাক্টস এজ এ লুব্রিকেন্ট ইন দ্য বোন জয়েন্ট। এটা হচ্ছে কার্বোহাইড্রেট, আমরা একটু পরেই পড়বো কোন কার্বোহাইড্রেটের কথা বলছি। আমাদের একটা কার্বোহাইড্রেট যেটা বোন জয়েন্টে থাকে, যেটা বোন জয়েন্টকে লুব্রিকেট করে, হাঁটতে সহায়তা করে। তুমি যখন উঠবস করো তখন পাটের মধ্যে মাঝে মাঝে ঘটঘট আওয়াজ হয়, এই ঘটঘট আওয়াজের কারণ লুব্রিকেন্টটা কাজ করতে ভালোভাবে। এখন আসেন কার্বোহাইড্রেটের স্ট্রাকচার আলাদা কিভাবে করেছে, যে কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন কিভাবে করেছে। তো কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন বোঝার জন্য সব থেকে সিম্পলটা আমি পড়াই দিই, বাকিগুলো লিখে লিখে পড়াবো। এক, কার্বোহাইড্রেটকে অ্যাকর্ডিং টু দ্য টেস্ট দুই ভাগে ভাগ করেছে, সুগার, নন সুগার। এই জায়গায় কারো কোনো সমস্যা নাই, বাট বাকি যে ডিভিশন গুলো আছে এগুলো তোমাকে একটু আমার পড়াইতে হবে। তাই তোমার জন্য আগামী 10 মিনিট পড়া বোঝা খুব গুরুত্বপূর্ণ। তোমরা কি আমার সাথে আছেন যে আমি আপনাদের ব্রেন কি ভালো মতো কাজ করছে যদি আমি নেক্সট 10 মিনিট খুব ভালো করে পড়াই, যে কেন আমরা মোনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কথাগুলো বলছি? সবাই কি আছেন সাথে? তাহলে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, যদি কোনো কার্বোহাইড্রেট ভাঙা পসিবল না হয়, তাহলে সেই কার্বোহাইড্রেটের নাম হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে দুনিয়াতে যদি এমন কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় যেটাকে তুমি কোনোভাবে ব্রেকডাউন করতে পারছো না, তার নাম কি? মনোস্যাকারাইড। পৃথিবীতে এমন কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলোকে তুমি কোনোভাবেই কেমিক্যালি ব্রেকডাউন করতে পারবা না, যেগুলো প্রকৃতিতে ইউনিট হিসেবে পড়ে থাকে, যেগুলোকে তুমি কোনো রিঅ্যাকশন দিয়ে ভাঙতে পারবা না, সেগুলো হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে মাথায় রাখবা, যেসব কার্বোহাইড্রেট গুলো ইউনিট হিসেবে দুনিয়াতে থাকে, যেগুলোকে কখনোই ভাঙা যায় না, সেটা হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। এরকম যখন দুইটা মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়, ধর এরকম দুইটা মনোস্যাকারাইডকে তুমি পরস্পর অ্যাড করে দিলা, যদি এরকম কখনো হয় তুমি দুইটা মনোস্যাকারাইডকে পরস্পর অ্যাড করে দিয়েছো, তখন এই দুইটা মনোস্যাকারাইডের কালেকশনকে বলা হয় ডাইস্যাকারাইড। আবার তুমি যদি কখনো এরকম তিনটা মনোস্যাকারাইড পরস্পর অ্যাড করো, মনো মনো মনো, এরকম যদি তুমি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পরস্পর অ্যাড করো, তবে সেই কার্বোহাইড্রেটকে বলা হয় অলিগোস্যাকারাইড। আর যদি কখনো দেখা যায় তুমি অনেকগুলো মনোস্যাকারাইড পরস্পর অ্যাড করেছো, আনলিমিটেড 100 200 500 1000 1 লাখ মনোস্যাকারাইড পরস্পর তুমি অ্যাড করে দিয়েছো এন পরিমাণ, তখন সেটাকে বলা হয় পলিমার অফ স্যাকারাইড বা পলিস্যাকারাইড। তাহলে মাথায় রাখবা, এখানে মনোস্যাকারাইডকে কখনোই ভাঙা সম্ভব না, এটা হচ্ছে ইউনিট অফ কার্বোহাইড্রেট,
এটাকে কখনোই ব্রেকডাউন করা পসিবল না। এরকম অনেকগুলো মনোস্যাকারাইড আছে। এরকম যখন 2টা মনোস্যাকারাইড অ্যাড হয় তাকে বলা হয় ডাইস্যাকারাইড। যখন 3 থেকে 10টা মনোস্যাকারাইড অ্যাড হয় তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। আর যখন এরকম অনেকগুলো মনোস্যাকারাইড 10, 20, 30, 40, 100 হয়ে যায় তখন তাকে বলা হয় পলিস্যাকারাইড। সবার কি ডেফিনেশন ক্লিয়ার? আমি পড়াবো স্টার্চ গ্লুকোজ কি আছে, বাট আমাকে বলেন সবার কাছে কি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড ডেফিনেশনটা ক্লিয়ার নাকি? সবাই কি এতটুকু বুঝতে পারছেন? হোয়াট ইজ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, ডেফিনেশন ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? তাহলে মাথা রাখবা কোন স্যাকারাইডকে ভাঙা যায়, ডাইকেও ভাঙা যায়, অলিগোকেও ভাঙা যায়, পলিকেও ভাঙা যায়, বাট মনোকে কখনো ভাঙা যায় না। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, আসেন তাহলে আমরা যাই যে আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা পড়া। প্রথম হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে আমরা মনোস্যাকারাইড নিয়ে পড়েছি। এক মনোস্যাকারাইড নিয়ে আমরা এখন পড়বো সামনে কি আছে। দেখো, যদি কখনো কোনো মনোস্যাকারাইডের মধ্যে তুমি 3টা কার্বন দেখতে পাও, সাপোজ তোমার কাছে, সবাই আমাকে একটু বলেন তো এটা তোমাদের কার্বোহাইড্রেট মনে হয় নাকি? বলেন তো এটা কি তোমাদের কাছে কোনো কার্বোহাইড্রেট মনে হয় নাকি? আগে এটা কনফার্ম করো, এটা কার্বোহাইড্রেট নাকি, তারপর পরের কথা পরে। দেখে আমাকে সবাই এটা একটু কনফার্ম করো, এটা কোনো কার্বোহাইড্রেট হয়েছে নাকি? হইলে বলো। 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, বলো এটা কি মনোস্যাকারাইড মনে হয়? সবার কাছে বলেন এটা কি মনোস্যাকারাইড মনে হয়? সবার কি মনে হচ্ছে এটা কার্বোহাইড্রেট? এক্সিলেন্ট, একটা কার্বোহাইড্রেট। এবং এই কার্বোহাইড্রেটের মধ্যে কয়টা কার্বন আছে? 1, 2, 3। তাই এটা হচ্ছে একটা ট্রাইওজ। এটা কি? ট্রাইওজ। এবং এটা একটা মনোস্যাকারাইড। এটাকে কখনোই ভাঙা সম্ভব না। দুনিয়াতে কোনো রিঅ্যাকশনে ট্রাইওজকে ভাঙা সম্ভব হয় নাই। এবং এই ট্রাইওজকে বলা হয় দুনিয়ার সবথেকে সিম্পলেস্ট বা সবথেকে ছোট মনোস্যাকারাইড। সবথেকে ছোট মনোস্যাকারাইড বলা হয় ট্রাইওজকে। এরকম একটা ট্রাইওজের এক্সাম্পল হচ্ছে গ্লিসারালডিহাইড, যেটা আমি ছবিতে এঁকেছি। তাহলে ছবিতে আমি তোমাকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা গ্লিসারালডিহাইড। তাহলে এটা কি একটা গ্লিসারালডিহাইড? তাহলে ট্রাইওজ। তাহলে ট্রাইওজ কি? এটা সবথেকে ছোট মনোস্যাকারাইড। ট্রাইওজ কেন? 3টা কার্বন আছে। এক্সাম্পল কি? গ্লিসারালডিহাইড। এরকম করে তাকাও টেট্রোস। টেট্রোস মানে হচ্ছে 4টা। 4টা মানে কি? C1H2O1, এটাকে 4 দিয়ে গুণ করে দিবা। তাহলে কয়টা কার্বন? 4টা কার্বন। কয়টা হাইড্রোজেন? 8টা হাইড্রোজেন আর 4টা অক্সিজেন। এটা হচ্ছে টেট্রোস। তাহলে টেট্রোসের স্ট্রাকচার দেখেন, এই পাশে আছে এই 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। এটা হচ্ছে একটা টেট্রোস। এবং এই টেট্রোজের একটা এক্সাম্পল হচ্ছে এরিথ্রোজ। আপনাকে এক্সাম্পলটা পড়তে হবে। টেট্রোজের একটা এক্সাম্পল কি? এরিথ্রোজ। দ্যাটস ইট। তাহলে টেট্রোজ একটা মনোস্যাকারাইড, 4টা কার্বনওয়ালা। 4টা কার্বন আছে তাই তার নাম কি? টেট্রোজ। এটা একটা মনোস্যাকারাইড। এরপর আসেন পেন্টোজ। তো পেন্টোজটা আমরা একটু বড় করে পড়বো কারণ পেন্টোজটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পেন্টোজ কেন নাম হইল? এটা একটা মনোস্যাকারাইড। পেন্ট মানে হচ্ছে 5। তাহলে সংকেত কত হবে? কার্বন 5টা আছে, তাহলে ইকুয়েশন মেলানোর জন্য হাইড্রোজেন থাকবে 10টা, অক্সিজেন থাকবে 5টা। কারণ তুমি জানো CnH2nOn এটা হচ্ছে বেসিক কার্বোহাইড্রেটের একটা সংকেত। 1:2:1, যদি এটা সবাই মেনটেন করে না, বাট মনোস্যাকারাইড এটা মেনটেন করে। এখানে দেখা যায় একটা রাইবোজের সংকেত দাঁড়ায় C5H10O5। এবং দুনিয়াতে 2টা কার্বোহাইড্রেট আছে এরকম পেন্টোজ যারা খুব গুরুত্বপূর্ণ। একটা নাম হচ্ছে রাইবোস, একটা নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস। এই যে রাইবোসটা আছে C5H10O5, ভালো করে তাকায় দেখো ওর স্ট্রাকচার কেমন হবে। 1, 2, 3, 4, 5। O, OH, H, OH, H, OH, H, OH, OH, H। তোমাকে এগুলো আঁকা শিখতে হবে না। এটা হচ্ছে একটা রাইবোস।
যখন এই রাইবোজের 2 নাম্বার কার্বন থেকে তুমি একটা অক্সিজেনকে সরাই ফেলবা, যখন এই রাইবোজের 2 নাম্বার কার্বন থেকে তুমি একটা অক্সিজেনকে সরাই ফেলবা, তখন স্ট্রাকচার কেমন হয় দেখো তো। সি 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 সি, এ পাশে আছে এটা OH, বাট 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে আর কোনো ধরনের ও নাই। খেয়াল করে দেখেন ফিগারটা, OH H OH H H OH H। সবাই কি খেয়াল করে দেখেছেন এই দুইটা স্ট্রাকচারের মধ্যে একটা ডিফারেন্স আছে? যদিও দুইটার মধ্যেই 5টা 5টা করে কার্বন আছে, তাও খেয়াল করে দেখেছেন রাইবোজের 2 নাম্বার কার্বনে ও আছে, কিন্তু এই পেন্টোজের, কারণ এখানেও 5টা করে কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। বাচ্চারা একটু খেয়াল করে বলো তো এই দুইটা পেন্টোজের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? ক্লাসে পরে দিব অরিত্র, সমস্যা নেই, বলেন তো দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই পেন্টোজ যেটা আছে, এই যে 5 কার্বনের যৌগ আছে, তার 2 নাম্বার কার্বনে কোনো প্রকার অক্সিজেন নাই, আর অক্সিজেন না থাকার কারণে তার নাম হয়ে গেছে কি? ডিলিট অক্সিজেন রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ। তাহলে বলেন রাইবোজের সংকেত যদি C5H10O5 হয়, এটার সংকেত কি C5H10O5 হবে নাকি O4 হবে? O4 হবে। তাহলে তোমরা কি প্রমাণ পেয়ে গেছো না অলরেডি? সব কার্বোহাইড্রেট 1:2:1 মেনে চলে না। সবাইকে আমাদের বোঝা হয়ে গেছে? যদি এতটুকু বুঝতে পারো আমাকে একটা সি লিখে জানান যে ভাইয়া বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই। সবাইকে এতটুকু বুঝতে পেরেছে সবাই? রাইবোজ জানান তো। এক্সেলেন্ট, সবার কাছে ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? ওকে, আসেন তাহলে আমাদের রাইবোজ পড়া হয়ে গেছে। এখন আসেন সবাই আমাকে একটু বলেন হোয়াট ইজ দ্য মলিকুলার স্ট্রাকচার অফ রাইবোজ। আমাকে সবাই একটু কুইজের অ্যান্সারটা টিচার ইনবক্সে খুব তাড়াতাড়ি জানাও যে ভাইয়া ডিফারেন্সটা বুঝতে পেরেছে নাকি আমরা। কি হবে অ্যান্সার এটা? অক্সিজেন কয়টা? না রাইবোজে যাই থাকুক, বুঝতে পেরেছে সবাই? ওকে, আসেন এরপর আসেন আমরা হেক্সোসে যাই। তাহলে হেক্সোস কথাটার মানে কি? হেক্সোস মানে হচ্ছে প্রথমে আসে গ্লুকোজ। তাহলে আসেন আমি দুইটা হেক্সোস সবার আগে দেখাই। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই হেক্সোস ভাই? হেক্সোস কথাটার মানে কি বোঝায়? এখানে কার্বন আছে 6টা, তাহলে 1:2:1 যদি রেশিও মেনে চলতে যাও, এটা হবে C6H12O6। এটা তো হইতেই হবে, C6H12O6, এটা তো হইতেই হবে। তাহলে যদি এটা গ্লুকোজ হয় তাহলে এটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ দেখতে পাওয়া যাবে, অ্যালডিহাইড গ্রুপ দেখতে পাওয়া যাবে, এবং সংকেত হবে 2 3 4 5 6। OH প্রথম আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ বসাই, O CHO, তারপর হচ্ছে আমাদের চলে গেছে এই পাশে CHOH। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা গ্লুকোজ। যেহেতু গ্লুকোজের মধ্যে তুমি একটা অ্যালডিহাইড মূলক দেখতে পাও, তাই এটা হয়ে গেছে একটা অ্যালডোহেক্সোস। এটার নাম কি হয়ে গেছে? একটা অ্যালডোহেক্সোস, কারণ এটা অ্যালডিহাইড গ্রুপওয়ালা। কিন্তু ফ্রুক্টোজের যদি তুমি স্ট্রাকচারের দিকে তাকাও, ফ্রুক্টোজে কিন্তু C6H12O6, বাট ডিফারেন্স কোথায়? সি সি 3টা কার্বন 4টা কার্বন 5টা কার্বন 6টা কার্বন, HOH H, এখানে ডাবল বন্ড
HOH 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 এবং H। তাহলে বাচ্চারা একটু খেয়াল করে দেখো তো, এই দুইটা হেক্সোস হইলেও দুটার ফাংশনাল গ্রুপে একটা ডিফারেন্স আছে না? এবং ফাংশনাল গ্রুপ হচ্ছে এটার কিটোন আর এটার হচ্ছে অ্যালডিহাইড, তাই এটাকে বলা হয় কি কিটোহেক্সোস। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে কাকে কিটোহেক্সোস বলবা, অ্যান্সার ফ্রুক্টোজ, আর কাকে অ্যালডোহেক্সোস বলবা, অ্যান্সার হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, উপরের হাইড্রোজেনটা বাদ যাবে আর কি, আমি এটাই ভুল করছিলাম, বারবার দেখছিলাম কোথায় ভুল করলাম আমি। আসেন, তাহলে সবার কি এতটুকু ক্লিয়ার যে অ্যালডোহেক্সোস আর কিটোহেক্সোসের মধ্যে ডিফারেন্স কোথায়? একটা অ্যালডিহাইড গ্রুপওয়ালা আর একটা হচ্ছে আপনার কিটোন গ্রুপওয়ালা। এখন আমাদের পরীক্ষায় বারবার করে প্রশ্ন আসে যে আমাদের গ্লুকোজ কয়টা ফর্মে থাকতে পারে, এটা পরীক্ষার জন্য একটা 5 স্টার মার্ক প্রশ্ন, যেটা পরীক্ষায় বারবার করে আসে। বাট আপনারা বেঁচে গেছেন, আপনারা এইচএসসি পরীক্ষা দেন নাই এবং এটা শর্ট সিলেবাসে ছিল না, বেঁচে গেছেন। তাই পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন বারবার করে আসে। গ্লুকোজকে দুনিয়াতে দুইটা ফর্মে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্রেট লাইন স্ট্রাকচার, পরীক্ষায় তোমাকে আঁকতে হবে না, আর একটা হচ্ছে রিং স্ট্রাকচার, পরীক্ষায় তোমাকে আঁকতে হবে না। বাট পরীক্ষায় একটা সিম্পল প্রশ্ন বারবার করে আসে, সেটা আমি বইয়ে মার্ক করে দিই, পড়াশোনার সুবিধা হয়। সেটা গ্লুকোজের 5 নাম্বার কার্বন থেকে একটা প্রশ্ন আসে, গ্লুকোজের 1 নাম্বার কার্বন থেকে একটা প্রশ্ন আসে। আমি একটু ক্লিয়ার করে দেই। যদি গ্লুকোজের 5 নাম্বার কার্বনে OH মূলক ডান পাশে থাকে বা রাইট সাইডে থাকে, তাহলে রাইট সাইডে থাকার কারণে যদি OH মূলক কখনো রাইট সাইডে থাকে তাকে বলা হয় ডেক্সট্রো গ্লুকোজ বা ডান পাশের গ্লুকোজ, বা ডি গ্লুকোজ। আর যদি কখনো কোনো একটা গ্লুকোজের লেফট সাইডে 5 নাম্বার কার্বনই হইতে হবে, কত নাম্বার কার্বন? 5 নাম্বার কার্বন। এটা পয়েন্ট টু বি নোট, পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট এই স্লাইডটা। আর 5 নাম্বার কার্বন লেফট সাইডে থাকলে তাকে বলা হয় লেফট সাইডের গ্লুকোজ বা এল গ্লুকোজ। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার যখন ফর্ম করে গ্লুকোজ, এই রিং স্ট্রাকচারে যদি 1 নাম্বার কার্বন, কত নাম্বার কার্বন? 1 নাম্বার কার্বনে যদি OH কখনো নিচের দিকে থাকে, বিলো থাকে কখনো, তবে সেটাকে বলা হয় আলফা গ্লুকোজ। আর যদি কখনো উপরের দিকে থাকে তাকে বলা হয় বিটা গ্লুকোজ, তাকে বলা হয় বিটা গ্লুকোজ। তাহলে মাথা রাখবেন, আমি আপনাকে খুব শর্ট একটা জিনিস লিখে দিই, গ্লুকোজের ডিফারেন্ট স্ট্রাকচার। যদি গ্লুকোজ কখনো রিংয়ে চলে যায়, তাহলে 1 নাম্বার কার্বনের উপরে যদি OH থাকে সেটা বিটা গ্লুকোজ, যদি 1 নাম্বার কার্বনের নিচে কখনো OH থাকে সেটা হচ্ছে আলফা গ্লুকোজ। আর গ্লুকোজ যদি কখনো স্ট্রেট লাইনে থাকে, স্ট্রেট চেইনে থাকে, তাহলে 5 নাম্বার কার্বনের ডানে যদি OH থাকে তাহলে ডি গ্লুকোজ, আর যদি বামে থাকে তাহলে এল গ্লুকোজ। তাহলে আমাকে এতটুকু এনশোর করো তো, গ্লুকোজ থেকে কখনো যদি রিং আর স্ট্রেট লাইনের ডিফারেন্স নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা কি পারবো বলেন তো? হ্যাঁ, ফ্রুক্টোজের কিটোন গ্রুপ সবসময় সেকেন্ড কার্বনেই থাকে। কিটো সুগার কেন বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন, খেতে অনেক মিষ্টি। তাহলে বলেন তো সবার কাছে এই ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে যে ডানে বামে এবং উপরে নিচে? ফিগারটা যদি আরেকবার দেখাই, দেখো তো এটা পারবা নাকি সবাই? এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার নাকি ফিগারে আছে? দেখেন তো সবাই বুঝতে পেরেছেন নাকি? সবার কাছে ক্লিয়ার? নন্দিনী, সারিয়া বলেছে সি, ওকে আসেন। তাহলে এই হচ্ছে ডিফারেন্সটা 5 নাম্বার কার্বনে যেটা হয়, 5 নাম্বার, এই 5 নাম্বার। তাহলে ডিআরএল আমরা পড়ে ফেললাম। সেম ফর ফ্রুক্টোজ, আবার ফ্রুক্টোজের জন্য 5 নাম্বার কার্বনে যদি ডানে হয় তাহলে ডি ফ্রুক্টোজ, যদি বামে হয়
এল ফ্রুক্টোজ, আবার 1 নম্বরের যদি OH হয় নিচে তাহলে আলফা, আর OH যদি হয় উপরে তাহলে হয় বিটা, বিটা ফ্রুক্টোজ। তাহলে দেখেন OH is attached in a alpha linked glucose, অপশন কোনটা হবে আমাকে টিচার ইনবক্সে একটু জানাও তো, দেখি বলেন তো। যদি কাউকে আলফা বলতে হয় তাহলে OH কোথায় থাকতে হবে, উপরে নাকি নিচে, দেখি একটু জানান কোথায় থাকতে হবে আমার। ওকে ডান, তাহলে বিলো 1 নাম্বার কার্বন। যদি আমাকে কখনো এরকম করে প্রশ্ন করে আলফা লিঙ্ক কথাটা না বলে আমাকে যদি বলে কখনো ডি গ্লুকোজ, তাহলে বলো তো অ্যান্সার কোনটা হবে এখানে, দেখি আমাকে সবাই একটু চ্যাট বক্সে লিখে বলো এটার অ্যান্সার কি হবে। যদি কখনো বলে যে কাউকে যদি ডি গ্লুকোজ বলতে হয় তাহলে ডানে থাকবে নাকি বামে থাকবে, ডান 5, ডি মানে ডান 5, ঠিক আছে, ডি মানে কি ডান 5, তা আসে না বলেছেন, রাইট অফ 5, রাইট অফ 5 হয়ে গেছে। তাহলে বলেন রেসপিরেশনের প্রাইমারি সাবস্টেন্স কোনটা, তাহলে আমরা সবাই জানি রেসপিরেশনের ফার্স্ট স্টেপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। যদি রেসপিরেশনের ফার্স্ট স্টেপের নাম গ্লাইকোলাইসিস হয় তাহলে আমাকে বলো তো রেসপিরেশনের প্রাইমারি সাবস্টেন্স কি হবে, ফ্রুক্টোজ নাকি গ্লুকোজ। এখানে এই প্রশ্ন রাখার কারণ তোমাদের একটা জিনিস কনফার্ম করা, এটা হচ্ছে ফটোসিনথেসিসে যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে গ্লুকোজ, সবার এতটুকু জানার কথা। কিন্তু বাচ্চারা দেখো তো, এই গ্লুকোজ যদি তুমি কখনো স্টোর করো তাহলে স্টোরেজ ফর্মে কি সে গ্লুকোজ হিসেবে থাকে নাকি গ্লাইকোজেন হিসেবে থাকে, সে গ্লাইকোজেন হিসেবে থাকে। আর যদি প্ল্যান্ট হয় তাহলে সেখানে স্টার্চ ফর্মে থাকে। তুমি এই গ্লুকোজকে রেসপিরেশন ইউজ করলা, রেসপিরেশন ইউজ হয়ে গেল, বুঝলাম, বাট আমাদের প্ল্যান্টে এই গ্লুকোজকে ট্রান্সপোর্ট করা হয় কোন ফর্মে, অলওয়েজ মাথা রাখবা গ্লুকোজকে প্ল্যান্টে ট্রান্সপোর্ট করা হয় ইন দ্য ফর্ম অফ সুক্রোজ। এই প্রশ্ন থেকে এই লাইন থেকে বা এই স্লাইড থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে ফটোসিনথেসিসের ফাইনাল প্রোডাক্ট কোনটা, 1, 2 ফটোসিনথেসিসের ফলে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা কোথায় যায়, রেসপিরেশন। স্টোর কি ফর্মে হইতে পারে, গ্লাইকোজেন না স্টার্চ। আর যদি কখনো এই গ্লুকোজ ট্রান্সপোর্ট করতে চাও ইন প্ল্যান্ট তাহলে কোন ফর্মে ট্রান্সপোর্ট করবা, সেটা হচ্ছে সুক্রোজ। এই স্লাইড থেকে কমপক্ষে 4-5টা প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসছে এবং আমরা সবাই ভুল করে বসেছিলাম, ঠিক আছে, আমি নিজেও ভুল করেছি, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন আসছিল, আমি নিজে টেনশনে ভুল করে চলে আসছি যে ট্রান্সপোর্ট করি কোনটা দিয়ে, আমি গ্লুকোজ দাগে দিয়ে চলে আসছিলাম। গ্লুকোজ ট্রান্সপোর্ট কখনো গ্লুকোজ হিসেবে হয় না, সুক্রোজ হিসেবে হয়। হুইচ ওয়ান ইজ নট ট্রু ফর গ্লুকোজ, এটা একটা রিডিউসিং সুগার। তো মাথায় রাখবা দুনিয়াতে যত মনোস্যাকারাইড আছে সব মনোস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার, সব মনোস্যাকারাইড রিডিউসিং সুগার, তাদের রিডিউসিং ক্যাপাবিলিটি আছে, তারা আরেকজনকে রিডিউস করতে পারে, তারা সবাই রিডিউসিং সুগার যত মনোস্যাকারাইড আছে। এটা কেন সুগার না, গ্লুকোজকে কখনো কেন সুগার বলা হয় না। মাথায় রাখবা পৃথিবীতে যতগুলো ফল আছে, ফ্রুটস, এই একটা স্লাইডে সব কভার হবে, সব ফলে পাওয়া যায় ফ্রুক্টোজ, সব ফলে পাওয়া যায় ফ্রুক্টোজ, গ্রেপে পাওয়া যায় গ্লুকোজ, আর সুগার কেনে পাওয়া যায় সুক্রোজ। তাহলে মাথা রাখবেন এই টপিকটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, কোন ফ্রুটে কোনটা পাওয়া যায়। সবাইকে এতটুকু পারবা, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন। যদি কখনো প্রশ্ন করে সব ফলের মধ্যে কোনটা পাওয়া যায়, সব ফ্রুটে ফ দিয়ে ফ্রুক্টোজ, পরীক্ষা আসছে গ্রেপের মধ্যে কোনটা বেশি পাওয়া যায়, গ্রেপ জি গ্লুকোজ। পরীক্ষায় প্রশ্ন আসছে সুগার কেনের মধ্যে কোনটা পাওয়া যায়, সুগার কেন এস সুক্রোজ। পরীক্ষায় যদি এটা সবসময় মনে থাকে, এটা পরীক্ষায় সবসময় আসতে পারে। এরপর আসেন ইট ইজ স্টোরড এজ গ্লাইকোজেন, তাহলে এটা কখনো অ্যান্সার না। আর অবশ্যই গ্লুকোজ ভিটামিন সি এর জন্য ইউজ করা হয়। যারা যারা সিবিট খেয়েছো
দেখবা সিবিটের টেস্টে মিষ্টি এবং টক দুইটা একসাথে থাকে, সিবিট। তাহলে আমরা এতটুকু পড়েছি মনোস্যাকারাইড কি কি আছে। এরপর আমরা যাব হচ্ছে রিলেটিভ সুইটনেস অফ এ সুক্রোজ। আমরা এখানে একটু সুইটনেস নিয়ে পড়াশোনা করব, পরীক্ষায় সুইটনেস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। সুক্রোজকে আইডিয়াল সুগার ধরা হয়, সুক্রোজকে আইডিয়াল সুগার ধরা হয়, তাই সুক্রোজের সুইটনেস হচ্ছে 100। গ্লুকোজ চিনি, এই সুক্রোজটাকে বলা হয় বাসার চিনি। বাসার চিনি অনেক মিষ্টি হয়, কিন্তু দোকান থেকে যে গ্ল্যাক্সোস ডি কিনে খাও সেটা কি বেশি মিষ্টি হয়? কখনোই হয় না। তাই গ্লুকোজের সুইটনেস একটু কম থাকে, কত? অ্যারাউন্ড 73। ফ্রুক্টোজের তার থেকে একটু বেশি, ফ্রুক্টোজের হচ্ছে 174 বা 173। তাহলে দেখেন সুক্রোজ 100, গ্লুকোজ তার থেকে কম 73, ফ্রুক্টোজ তার থেকে অনেক বেশি, অনেক বেশি মিষ্টি, আম জাম এগুলো অনেক বেশি মিষ্টি হয়, 174। আর স্যাকারিন হচ্ছে 500। স্যাকারিন কখনো খেয়ে ফেলে মুখের মধ্যে থাপ্পড় মারবে, যেমন আইসক্রিম। এই সুইটনেসের যে রেশিওটা এটা তোমাকে পারতে হবে। সুইটনেসের রেশিওটা বইয়ে অনেক কিছু বলা আছে, বাট এতটুকু তোমাকে অন্তত জানতে হবে, মাস্ট, পরীক্ষা কিন্তু আসে। এরপর আসেন আমরা যাব ডাইস্যাকারাইড। তাহলে সবার আগে জানতে হবে ডাইস্যাকারাইড মানে কি। যখন দুইটা মনোস্যাকারাইড পরস্পর অ্যাড হয় তখন তাকে ডাইস্যাকারাইড বলা হয়। দুইটা মনোস্যাকারাইড অ্যাড হতে হবে। এরকম কি কি আছে মনে রাখার জন্য আমরা বাংলাতে একটা নিমোনিক পড়তাম যাকে বলা হয় মশলা। মল দিয়ে হচ্ছে ম্যালটোস, স দিয়ে হচ্ছে সুক্রোজ, সেলোবায়োস, আর লা দিয়ে হচ্ছে ল্যাকটোজ। লা দিয়ে কি? ল্যাকটোজ। তাহলে আমরা কি কি শিখলাম? ম্যালটোস, সুক্রোজ আর হচ্ছে ল্যাকটোজ। কারা কারা ডাইস্যাকারাইড আছে? ম্যালটোস, সুক্রোজ, ল্যাকটোজ আর স দিয়ে হচ্ছে সেলোবায়োস। তো এখন আসেন আমরা সুক্রোজের একটু স্ট্রাকচার শিখি। সুক্রোজ ফর্ম করে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ মিলে। সুক্রোজ ফর্ম করে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। এই বন্ডের সময় যখন একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ বন্ড গঠন করে তখন এই মাঝখানের বন্ডকে, দুইটা মনোস্যাকারাইডের মাঝখানের বন্ডকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, একটা গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশনের সময় একটা করে পানি বের হয়ে যায়। তাহলে আমাদের সুক্রোজ থেকে কি আসবে? সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, যেই ডাইস্যাকারাইডে গ্লুকোজও আছে ফ্রুক্টোজও আছে, এবং এটার ফরমেশনের সময় একটা অণু পানি বের হয়ে যায়, এবং এই পানি বের হয়ে যাওয়ার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডেজ। পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা তুলনামূলক বেশি, আসার সম্ভাবনা তুলনামূলক বেশি। তাহলে আমাকে যদি সুক্রোজকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হয় তাহলে আমাকে কি পড়তে হবে? সুক্রোজে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়, এই ফরমেশনে একটা অণু পানি বের হয়ে যায়, আর এই বন্ডের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এতটুকু জানলেই হবে। সেম ফর সেলোবায়োস, তোমাকে এখান থেকে শুধুমাত্র জানতে হবে সেলোবায়োসে দুইটা বিটা ডি গ্লুকোজ অ্যাড হয়, দ্যাটস ইট, এবং এটা একটা রিডিউসিং সুগার। ম্যালটোস, এখানে দুইটা আলফা ডি গ্লুকোজ অ্যাড হয়, দুইটা আলফা ডি গ্লুকোজ অ্যাড হয়, এবং মাথায় রাখবেন এটা হচ্ছে একটা পার্শিয়াল রিডিউসিং সুগার। তো সংক্ষেপে মনে রাখার জন্য আমরা যেটা করতাম, সেলুলোজ আর সেলোবায়োস এই দুইটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ দিয়ে বানানো, দুনিয়ার বাকি সব আলফা ডি গ্লুকোজ। দুনিয়ার বাকি সব
আলফা ডি গ্লুকোজ। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে আমাদের এভাবে করে প্রশ্ন আসবে যে সুক্রোজ কি কি দিয়ে ফর্ম হয়, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, কি বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, কি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়। পরীক্ষা আবার প্রশ্ন আসতে পারে সেলোবায়োজের মধ্যে কি আছে, বিটা ডি গ্লুকোজ। অলওয়েজ রিমেম্বার, শুভ ভাইয়া ক্লাসের মধ্যে 1000 বার করে একটা কথা বলে দিচ্ছে, সেটা হলো দুনিয়ার যত কম্পাউন্ড দিক না কেন তোমাকে কার্বোহাইড্রেটের, সবার মধ্যে আলফা গ্লুকোজ, সবার মধ্যে আলফা গ্লুকোজ এক্সেপ্ট টু সেলো সেলো। সেলো সেলো ছাড়া সবার মধ্যে আলফা ডি গ্লুকোজ। সেলুলোজ আর সেলোবায়োজের মধ্যে বিটা ডি গ্লুকোজ থাকে। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কি মনে রাখা সম্ভব যে দুনিয়ার সব গ্লুকোজ আলফা ডি, শুধু সেলো সেলো হচ্ছে বিটা ডি? এতটুকু কি পারবেন? সেলো সেলোই হচ্ছে বিটা, বাকি সবাই আলফা। এখন তোমাকে হঠাৎ করে আমি একটা প্রশ্ন করলাম, হঠাৎ করে দুনিয়াতে একটা প্রশ্ন নামলো, গ্লাইকোজেনের মধ্যে কোন ধরনের গ্লুকোজ পাওয়া যায়, কি বলবা বলো? তোমাকে হঠাৎ করে পরীক্ষার মধ্যে প্রশ্ন দিল, তোমার প্রশ্ন কমন আসে নাই, তোমাকে হঠাৎ করে বললো যে গ্লাইকোজেনের মধ্যে কোন ধরনের গ্লুকোজ পাওয়া যায়, তুমি কি বলবা, বিটা নাকি আলফা? কোনটা বলবা? আলফা ডি। পরীক্ষা হঠাৎ করে তোমাকে বললো ল্যাকটোজের মধ্যে কোন গ্লুকোজ দেখতে পাওয়া যায়, তুমি কি বলবা, আলফা ডি নাকি বিটা ডি? আলফা ডি, অলওয়েজ আলফা ডি। দুনিয়ার সবকিছু আলফা ডি দিয়ে বানানো, শুধুমাত্র একটা আর দুইটা বিটা ডি আছে, একটা সেলো আর একটাও সেলো। সেলো সেলো মানে বিটা, সেলো সেলো মানে বিটা ডি, শেষ। হুইচ ওয়াজ নট এ ডাইস্যাকারাইড, দেখেন সেডোহেপ্টেরোস এটা হচ্ছে ডাইস্যাকারাইড না, কারণ আমরা বলেছি ডাইস্যাকারাইড মানে হচ্ছে মশলা, ম্যালটোস, সুক্রোজ, ল্যাকটোস। তাহলে অলিগোস্যাকারাইড, এটা নিয়ে খুব বেশি পড়াশোনার দরকার নাই, জাস্ট একটা রিডিং দিতে পারো, এক্সাম্পল গুলো পড়তে পারো, এক্সাম্পল গুলো পরীক্ষা আসতে পারে, আমি একটা স্টার মার্ক দিয়ে দিচ্ছি, তুমি এক্সাম্পল গুলো পড়তে পারো, সর্বোচ্চ এতটুকু। তো এখানে আমি একটা সংক্ষেপ তোমাকে দিয়ে দিয়েছি, ম্যালটোজে গ্লুকোজ থাকে, সুক্রোজে গ্লুকোজ ফ্রুক্টোজ, দেখ সেলোবায়োজে শুধুমাত্র বিটা বিটা কথাটা উল্লেখ করছে, বাকি সব জায়গায় গ্লুকোজ গ্যালাক্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ এবার দেওয়া আছে। তুমি ল্যাকটোজ পর্যন্ত পড়তে পারো, ল্যাকটোজটা ইম্পর্টেন্ট, মায়েদের বুকের দুধে অনেক বেশি থাকে, মায়েদের বুকের দুধে থাকে। এখন আসেন পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে অনেক ভাগে ভাগ করা হয়, বাট ভাগটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধান দুইটা পলিস্যাকারাইড, কখনো পরীক্ষায় ভুল করা যাবে না। একটা হচ্ছে স্টার্চ আর একটা হচ্ছে সেলুলোজ। স্টার্চ হচ্ছে পৃথিবীতে পাওয়া সব থেকে বেশি, ওয়ান অফ দ্য মোস্ট কমন, এটা স্টোরড একটা পলিস্যাকারাইড, স্টোরড পলিস্যাকারাইড। তাহলে স্টার্চ কি দিয়ে তৈরি করা হবে? স্টার্চ তৈরি করা হবে আলফা ডি গ্লুকোজ দিয়ে। এই স্টার্চের মধ্যে দুইটা ব্রাঞ্চ দেখতে পাওয়া যায়, একটা অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। আমি ক্লাসের সাইড নোটে যা লিখে দিচ্ছি তাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন। যারা যারাই বই পড়তে বসবেন, বই পড়ার পর অবশ্যই ক্লাসের সাইড নোট দেখে নিবা, না হলে পরীক্ষায় আফসোস করবেন কি সাইডে লিখাই দিছিল আমরা পড়ি নাই কেন। মাথায় রাখবা আমাদের যে স্টার্চ থাকে সেই স্টার্চ দুইটা ফর্মে থাকতে পারে। যদি স্টার্চের দুইটা গ্লুকোজের মধ্যে আলফা আলফা দুইটা গ্লুকোজের মধ্যে 1,4 বন্ড থাকে সেটাকে বলা হয় অ্যামাইলোজ, আর যদি কখনো 1,6 বন্ড থাকে সেটাকে বলা হয় অ্যামাইলোপেকটিন। পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা পড়াই ফেললাম আপনাদেরকে। স্টার্চের দুইটা ভার্সন আছে, যদি কখনো আলফা 1,4 এর মধ্যে বন্ড হয় সেটা হচ্ছে অ্যামাইলোজ, আর যদি কখনো আলফা 1,6 এর মধ্যে থাকে সেটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। পরীক্ষাটা বেশি আসে। এবং স্টার্চের সাথে যদি কখনো আয়োডিন অ্যাড করা হয় স্টার্চের কালার অনেকটা পার্পল হয়ে যায়, পার্পল কালার দেয়, পার্পল কালার দেয়। স্টার্চ কি কালার দেয়? স্টার্চ হচ্ছে পার্পল কালার দেয় আয়োডিনের সাথে। এরপর আসেন আমরা চলে যাব হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কথাটার মানে হচ্ছে এটা কি দিয়ে বানানো? এটা হচ্ছে বিটা ডি দিয়ে বানানো, এবং এটা দিয়ে আপনার সেল ওয়াল বানানো হয়। কি বানানো হয়? এটা দিয়ে সেল ওয়াল বানানো হয়। এবং এই সেলুলোজের ফাংশন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেলুলোজের ফাংশন থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে, এবং এটা একটু আমাদের ভালো করে পড়তে হয়। এই সেলুলোজের ফাংশনের যে পোর্শনটা, ফাংশন অফ এ সেলুলোজ, পরীক্ষা এখান থেকে 1 নাম্বারটা একটু পড়বেন সবাই, 2 নাম্বারটা পড়বেন যেটাতে বোমা বানানো হয়, 2 আর 3 বোমা বানানো হয়, এরপর 4, আর নিচের থেকে খুব বেশি পড়ার দরকার নাই। এর মানে 1 2 3 4, তুমি 1 থেকে 4 পর্যন্ত পড়লে পরীক্ষায় অবশ্যই কমন পাবা। সেলুলোজের ফাংশন
এটা দিয়ে মাঝে মাঝে বোমা বানানো হয়, এটা দিয়ে মাঝে মাঝে আপনার গাছের সেল ওয়াল বানানো হয়, এটা দিয়ে মাঝে মাঝে হচ্ছে আপনার ফটোগ্রাফিক ফিল্ম বানানো হয়, ফটোগ্রাফিক ফিল্ম। দ্যাটস ইট, আর কিছু লাগে না। এই ফটোগ্রাফি ফিল্ম তো কোনটা, এটা হচ্ছে সেলুলোজ। সময় নেই দেখে মাঝখানে সিস্টেম এরর দেখে আমাদের একটু ফাস্ট আগাতে হচ্ছে, বাট নেক্সট ক্লাসে এরকম হবে না আশা করি। তাহলে আসেন স্টার্চ, আমরা সেলুলোজ এটা বুঝলাম কি কি পার্থক্য আছে। এখন আসেন গ্লাইকোজেন। তাহলে হোয়াট ইজ এ গ্লাইকোজেন? গ্লাইকোজেন হচ্ছে একটা স্টোরড পলিস্যাকারাইড, এক কথায় শেষ। এবং এই স্টোরড যে পলিস্যাকারাইড আছে, এই স্টোরড পলিস্যাকারাইডের মধ্যে আবারও আলফা গ্লুকোজ দেখতে পাওয়া যাবে। এবং আলফা গ্লুকোজের কোনটা দেখতে পাওয়া যাবে? আলফা 1,4 দেখতে পাবা, আলফা 1,6 দেখতে পাবা। এবং তুমি যদি কখন এটাতে আয়োডিন অ্যাড করো, এটা পার্পল কালারও দিতে পারবে, এটা ব্ল্যাক কালারও দিতে পারবে, ব্ল্যাক ব্লু কালার দিতে পারে, পার্পল বা ব্ল্যাক ব্লু। এই হলো গ্লাইকোজেন। এবং গ্লাইকোজেন কোথায় স্টোর থাকে? গ্লাইকোজেন স্টোর থাকে লিভারে প্লাস মাসেলে। লিভার প্লাস মাসেলে এটা স্টোরড কন্ডিশনে থাকে। এবং এটা হচ্ছে আমাদের অ্যানিমেলের স্টোরড গ্লুকোজ সেকশন, স্টোরড সেকশন। সবাই এটা একটু ভালো করে পড়ে নিবা। কে কোন কালার দেয়? রিডিউসিং কারা কারা? যারা হচ্ছে মনোস্যাকারাইড তারা হচ্ছে রিডিউসিং, আর যারা যারা অলিগো আর পলিস্যাকারাইড, অলিগো আর পলিস্যাকারাইড তারা হচ্ছে সবাই নন রিডিউসিং, তারা রিডিউস করতে পারে না। এখন আসেন আমাদের রোল অফ কার্বোহাইড্রেট ইন অর্গানিজম। এটা প্রিন্সিপাল সোর্স অফ এনার্জি, এটা স্টোরড কন্ডিশনে থাকতে পারে, এটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট থাকতে পারে, আমরা পড়ে ফেলেছি, এটা গ্লাইকোজেন হিসেবে থাকতে পারে। এরপর এটা মেটাবলিজমে হেল্প করছে কারণ আমাদের ফুয়েল দেয়, এটা আমরা পড়ে ফেলেছি। এরপর লাস্টলি এখানে যে কথাগুলো আছে একটা রিডিং দিতে পারো, বাট পরীক্ষা আসার সম্ভাবনা তুলনামূলক কম। তোমরা 1 থেকে 6 পর্যন্ত পড়বা, যেহেতু শর্ট সিলেবাস থেকে আসছেন, তাহলে মোটামুটি কভার করা সম্ভব। এর বেশি তোমার পড়াশোনার কোনো প্রকার প্রয়োজন নাই। তাহলে রিডিউসিং সুগার সবসময় কি হবে? রিডিউসিং সুগার হচ্ছে গ্লুকোজ, কারণ এটা হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে হুইচ বন্ড ইজ প্রেজেন্ট ইন সেলুলোজ? দেখি আমাকে সবাই একটু এটার উত্তর দেন তো ইনবক্সে, যে কি হইতে পারে, যে সেলুলোজের মধ্যে কোনটা থাকবে, আলফা বিটা বা কোন বন্ড থাকবে বলেন তো দেখি, কোনটা হবে এটার অ্যান্সার? সেলুলোজের মধ্যে, সেলুলোজের মধ্যে কোনটা থাকবে? সেলুলোজ, সেলুলোজ নাম শুনেন, সেলুলোজের মধ্যে কোনটা থাকবে? বেটাডি, বেটাডি থাকবে, বেটাডি। এখানের মধ্যে পলিস্যাকারাইড কোনটা? পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ, কারণ ফ্রুক্টোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, সুক্রোজ ডাইস্যাকারাইড, গ্যালাক্টোজ হচ্ছে আপনার মনোস্যাকারাইড। এখন কথা হচ্ছে আমরা 5 মিনিট একটা ট্রু ফলস সেশনে যাব, ছোট একটা 2-3 মিনিটের ট্রু ফলস সেশন। আমরা একটু রিকালেক্ট করার চেষ্টা করব শুরু থেকে। আমি স্টেটমেন্ট দিব, তোমরা ট্রু ফলস বলবা। দেখি বলো তো, সব থেকে শর্টেস্ট বা সিম্পলেস্ট কার্বোহাইড্রেট হচ্ছে ট্রায়োজ, সব থেকে সিম্পলেস্ট বা শর্টেস্ট মনোস্যাকারাইড হচ্ছে ট্রায়োজ। এটা কি হবে? সব থেকে শর্টেস্ট বা সিম্পলেস্ট মনোস্যাকারাইড হচ্ছে ট্রায়োজ। এটা ট্রু নাকি ফলস? এটা কি ইয়েস নো দিচ্ছেন আপনি? অনেকগুলো করবো তো, দিয়ে কুল পাবেন না, বাদ দেন। এ সবাই ইনবক্সে বলো, ইনবক্সে দাও। আচ্ছা আসেন, ট্রু। এরপর আমাকে বলেন, কার্বোহাইড্রেটস আর মেন টু বি সুইট, ট্রু নাকি ফলস? কার্বোহাইড্রেটস আর মেন টু বি সুইট, এটা ট্রু নাকি ফলস? ওদের কি মিষ্টি হইতেই হবে নাকি মিষ্টি ছাড়াও হইতে পারে? ফলস। আচ্ছা, কার্বোহাইড্রেট ডু নিড টু মেনটেন 1:2:1, ট্রু নাকি ফলস? কার্বোহাইড্রেট ডু নিড টু মেনটেন 1:2:1, ট্রু না ফলস? আমাদের প্রাইমারি রেসপিরেটরি সাবস্টেন্স হচ্ছে ফ্রুক্টোজ, ট্রু নাকি ফলস? আমাদের প্রাইমারি রেসপিরেটরি সাবস্টেন্স হচ্ছে ফ্রুক্টোজ, ট্রু নাকি ফলস? সেলোবায়োজের মধ্যে বিটা ডি গ্লুকোজের গ্লাইকোসাইডিক বন্ড থাকে, সেলুলোজের মধ্যে
বা সেলুবায়োজের মধ্যে বিটা ডি গ্লুকোজের গ্লাইকোসাইডিক বন্ড থাকে? আমাকে বলেন গ্লাইকোসাইডিক বন্ডে একটা মলিকিউল বের হয়ে যায়, কোন মলিকিউল বের হয়ে যায় একটা গ্লাইকোসাইডিক বন্ডে? গ্লাইকোসাইডিক বন্ডে একটা মলিকিউল আমরা লস করি, এই লস্ট কোন মলিকিউল আমরা লস করি গ্লাইকোসাইডিক বন্ডে? ওয়াটার, সারিয়া ওয়াটার, রাফি ওয়াটার, অরিথ্রো ওয়াটার। এক্সেলেন্ট, জিদান, লাবিবা ওয়াটার, ভেরি গুড। আসেন এরপর আমাকে বলো যে গ্লুকোজ যদি হইতে হয়, যদি গ্লুকোজকে ডি গ্লুকোজ হইতে হয় তাহলে কত নাম্বার কার্বনে কি চেঞ্জ আসতে হবে? যদি গ্লুকোজ হইতে হয় ডি গ্লুকোজ, যদি ডি গ্লুকোজ হইতে হয় তাহলে কত নাম্বার কার্বনে কি চেঞ্জ আসতে হবে? কত নাম্বার কার্বনে কি চেঞ্জ আসতে হবে? C5 এ রাইট ওয়েজ, C5 এ কি হবে? রাইট ওয়েজ। আচ্ছা এরপর আমাকে বলেন পৃথিবীর সবগুলো ফ্রুটের মধ্যে কোন ধরনের মিষ্টি একদম বেশি বেশি থাকে? পৃথিবীর কোন ধরনের ফলের মধ্যে কোন ধরনের মনোস্যাকারাইড একদম বেশি বেশি থাকে? বলেন দেখি কি হবে এটা? ফ্রুক্টোজ। দেখে আমাকে বলো সুগার কেনের মধ্যে ফ্রুক্টোজ অনেক বেশি থাকে, ট্রু নাকি ফলস? সুগার কেনের মধ্যে ফ্রুক্টোজ অনেক বেশি থাকে, ট্রু নাকি ফলস? সুগার কেনের মধ্যে ফ্রুক্টোজ অনেক বেশি থাকে, ট্রু নাকি ফলস? ফলস। দেখি বলেন বাকিদের কি অবস্থা। লাইভে বলছে ট্রু, সুগার কেনে কি সুক্রোজ বেশি থাকে না? লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, সুক্রোজ ইজ এ মনোস্যাকারাইড, ট্রু নাকি ফলস? সুক্রোজ ইজ এ মনোস্যাকারাইড, ট্রু নাকি ফলস? সুক্রোজ ইজ এ মনোস্যাকারাইড, ট্রু অর ফলস? তাহলে আমাদের আজকের যে ক্লাস ছিল সবার কাছে কি গাইডলাইন ক্লিয়ার বাচ্চারা? একটু বলেন তো সবার কাছে গাইডলাইন ক্লিয়ার নাকি? আমরা সেল ডিভিশনে যা কিছু দেখাইছি, আমরা সেল ডিভিশনে যা কিছু দেখাইছি এবং সেল কেমিস্ট্রিতে যা কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি পরীক্ষায় আসার মতো, তোমরা জাস্ট ক্লাস শেষ করে প্রশ্ন সলভ করতে বসবা, দেখবা শুভ ভাইয়া ক্লাসে যা পড়াইছে তাই হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। এর বাইরে ভর্তি পরীক্ষায় আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই, মানে আপ টু নাও যা পড়াইছি। তোমাদের জাস্ট পরীক্ষা শেষ করে একবার প্রশ্ন সলভ করতে বসতে হবে। এতটুকু কি পারা যাবে? সবাই কি পারবেন একবার আজকে একবার প্রশ্ন সলভ করতে বসতে একটু দেখার জন্য? সবাই অবশ্যই ম্যারাথনের পর একটু কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা, দেখবা ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসছে, দেখবা ক্লাস একদম তোমার কোশ্চেনের সাথে রেসপন্ড করে। তাহলে কি আমরা ক্লাস শেষ করতে পারি আজকে এখানে? পারবা সবাই? ওকে। আর আজকে বা কালকে রাতে আমরা একটা বুলেটিন দিয়ে দিব আমি তোমাদের পোস্টে, যে কি কি দরকার সব থেকে বেশি। শাওন ভাই দিয়ে আসছে, আমি আমার চ্যাপ্টার গুলো দিব। তাহলে সবাই ভালো করে পড়ো, বাট অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করবা। টিল দেন বেস্ট অফ লাক, দেখা হবে আবার কালকে। হ্যাঁ, আল্লাহ হাফিজ।